সংশ্লেষাঙ্কের সাথে সাথে চলকের পারস্পরিক সম্পর্ক মাপার আরেকটা টুল হলো বিশ্লেষাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন। বিশ্লেষাঙ্কটা কি? বিশ্লেষাঙ্কটা সির্ফ কিছুই না, এটা আমরা পূর্বে সংশ্লেষাঙ্ক পড়েছিলাম না, সংশ্লেষাঙ্ক পড়েছিলাম আর। বিশ্লেষাঙ্ক হচ্ছে সেই সংশ্লেষাঙ্কের বর্গ, অর্থাৎ সংশ্লেষাঙ্ক যদি আর হয় তাহলে বিশ্লেষাঙ্ক হবে আর স্কয়ার। তো কথা হচ্ছে যে আমাদের কাছে তো অলরেডি আর আছে, তাহলে আমাদের আবার বিশ্লেষাঙ্ক নিয়ে কাজ করার কি দরকার? দরকারটা হচ্ছে বিশ্লেষাঙ্ক দুটো চলকের মধ্যে সম্পর্ককে আরো যদি আমরা স্পেসিফিক করে বলি তাহলে স্বাধীন চলক অধীন চলক স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল সেইটুকু ব্যাখ্যা করতে বিশ্লেষাঙ্ক সবথেকে বেশি কাজে দেয়। তার মানে কি, বিশ্লেষাঙ্ক বলতে আমরা কি বুঝাই? বিশ্লেষাঙ্কের যদি সংজ্ঞা দিতে চাই তাহলে দিতে হবে যে মানের দ্বারা, অর্থাৎ বা দুটো চলকের যে বৈশিষ্ট্যের দ্বারা অধীন চলকের পরিবর্তন স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল সেটা বোঝা যায় দুটো চলকের সেই বৈশিষ্ট্যটাকে বিশ্লেষাঙ্ক বলে। আচ্ছা, আমরা আরেকবার শুনি যে বিশ্লেষাঙ্ক হচ্ছে দুইটা চলকের এমন একটা বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা দ্বারা অধীন চলকের যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটুকু স্বাধীন চলকের উপর কতটুকু নির্ভরশীল সেটা বোঝা যায়। আমরা একটা উদাহরণ দেখি। যদি বিশ্লেষাঙ্ক r সমান r স্কয়ার সমান সমান 0.78 হয় তাহলে আমরা বুঝবো যে অধীন চলকের পরিবর্তনের 78% অধীন চলকের পরিবর্তনের 78% কিসের উপর নির্ভরশীল? স্বাধীন চলকের উপর নির্ভরশীল। তো এই উদাহরণটা থেকে কিন্তু আমরা বিশ্লেষাঙ্কের একটা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। কি বৈশিষ্ট্য? সেটা হচ্ছে বিশ্লেষাঙ্ক শতকরায় প্রকাশ করা হয়। অর্থাৎ বিশ্লেষাঙ্ক দিয়ে আমরা কি বুঝতে পারি? বিশ্লেষাঙ্ক দিয়ে আমরা এটা বুঝতে পারি যে কোন অধীন চলকের পরিবর্তনের কত শতাংশ সেটা স্বাধীন চলকের উপর নির্ভরশীল। যদি এটার পরিমাণ বেশি হয় তাহলে আমরা বুঝতে পারবো যে অধীন চলকের পরিবর্তনটা অনেক বেশি মাত্রায় স্বাধীন চলকের উপর নির্ভরশীল। আর এটার পরিমাণ যদি কম হয়, আগের মানটা যদি কম হয়, তাহলে আমরা বুঝবো যে অধীন চলকের পরিবর্তনের খুব কম অংশ স্বাধীন চলকের উপর নির্ভরশীল। এবং বিশ্লেষাঙ্ক দুটি চলকের মধ্যে কোরিলেশন বা সংশ্লেষ ব্যাখ্যা করতে হলে আমরা বুঝতেই পারতেছি যে সংশ্লেষাঙ্কের থেকে অধিকাংশ ক্ষেত্রে বিশ্লেষাঙ্কটা আমাদের বেশি সুবিধা দিবে। কেন সুবিধা দিবে? কারণ আমরা সবসময় চাবো যে পারস্পরিক সম্পর্কটাই শুধু নয়, একে অপরের নির্ভরশীলতাটাও বের করতে। এবং নির্ভরশীলতা সম্পর্কে আমরা পরে আরো পড়বো যখন আমরা নির্ভরণ বা রিগ্রেশন সম্পর্কে জানবো। তবে তার আগে এই বিশ্লেষাঙ্কটাই চলকের যে পরিবর্তন, অধীন চলকের পরিবর্তন স্বাধীন চলকের কতটুকু নির্ভরশীল সেটা সম্পর্কে আমাদের বেশ ভালো ধারণা দিতে পারে। এরপরে আমরা আসি যে এই যে সংশ্লেষণ আছে, আমরা কি এর আগে গাণিতিক গড়, পদ্ধক, প্রচুরক এই সবগুলোরই লেখচিত্রে উপস্থাপন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছিলাম। সেই অনুরূপ ভাবে সংশ্লেষণ বা দুটো চলকের কোরিলেশনের মধ্যেও কোরিলেশনকেও আমরা গ্রাফিক্যালি দেখাইতে পারি। এবং আমরা গ্রাফিক্যালি দেখাই বিক্ষেপ চিত্রের মাধ্যমে বা স্ক্যাটার প্লটের মাধ্যমে। তো এই স্ক্যাটার প্লট বা বিক্ষেপ চিত্রটা কি? স্ক্যাটার প্লট বা বিক্ষেপ চিত্রটা হচ্ছে দুটি চলককে একটিকে x অ্যাক্সিসে এবং আরেকটিকে y অ্যাক্সিসে অর্থাৎ ক্রোমোজোর হিসেবে কোনো ছক কাগজে স্থাপন করলে বিক্ষিপ্তভাবে যে মানগুলো পাওয়া যায় সেই প্লটকেই আমরা তখন বলি স্ক্যাটার প্লট। আমরা আরো ভালোভাবে জানি যে একটি ক্রোমোজোরের মানগুলো x অ্যাক্সিসে এবং y অ্যাক্সিসে বসানোর পর প্রত্যেকটা মান কিন্তু আমরা তথ্য যে থাকবে না, তার প্রত্যেকটা মানকে আলাদা আলাদা করে আমরা কিসে বসাবো? গ্রাফ করতে বসাবো। কিভাবে বসাবো? ক্রোমোজোর হিসেবে বসাবো। তাহলে যদি আমরা সংজ্ঞা দেই সেটা এরকম হবে যে যদি x অ্যাক্সিসে x এর মান এবং y অ্যাক্সিসে y এর মান ক্রোমোজোর হিসেবে স্থাপন করার পর অনেকগুলো বিক্ষিপ্ত বিন্দু পাওয়া যায়, তাহলে সেই পুরো গ্রাফটিকে বা পুরো ছকটিকে আমরা বলি, লেখটিকে আমরা বলি বিক্ষেপ চিত্র বা স্ক্যাটার প্লট। তো কথা হচ্ছে আমরা এর আগে বার ডায়াগ্রাম, হিস্টোগ্রাম, পাই চার্ট ইত্যাদি সম্পর্কে দেখেছিলাম এবং সেগুলো অনেক ব্যবহার করার কারণ ছিল। তাহলে আমরা দেখি যে বিক্ষেপ চিত্র আমরা কেন ব্যবহার করব।
বিক্ষেপ চিত্রের ব্যবহার করার সবথেকে বড় কারণটা হচ্ছে দুটো চলকের মধ্যে পরস্পর সম্পর্ক আছে কিনা সেটা খুব সহজেই বোঝা যায়। কিভাবে বোঝা যায় সেটা আমরা পরে উদাহরণের মাধ্যমে দেখব। এবং চরম দ্বারা একেবারেই প্রভাবিত হয় না। হ্যাঁ, হয় না। কেন হয় না? কারণ আমরা কিন্তু এটা শুনেই বুঝতেছি যে এটা কোনো সামগ্রিক একটা ধারণা বা চিত্র না। এখানে কিন্তু প্রত্যেকটা মানের জন্য প্রত্যেকটা দুটো চলকের ক্রমযোগ হিসেবে আমরা আলাদা আলাদা বিন্দু বোঝাচ্ছি। তার মানে কি, আমরা প্রত্যেকটা বিন্দুগুলোকে বা প্রত্যেকটা পয়েন্টকে দেখতেছি আলাদা আলাদা পয়েন্ট হিসেবে, তাই না? তো যেহেতু এখানে সামগ্রিকভাবে কোনো কিছু জেনারেলাইজড করা হচ্ছে না, প্রত্যেকটা ভ্যালু আলাদাই থাকতেছে, তাই কিন্তু চরম মানটা এই পুরো চিত্রের উপর বা চিত্র থেকে আমরা যা বুঝতে চাচ্ছি সেই ধারণার উপর কোনোই প্রভাব ফেলবে না। এই কারণে এখানে বলা হয়েছে যে চরম মান দ্বারা একেবারেই প্রভাবিত হয় না। এরপর আছে এটি দুটি চলকের সম্পর্ক বিশ্লেষণের প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে। এবং প্রথমে যদি আমরা কি করি, দুটো যদি একটা যদি তথ্য সারি দেখি, তাহলে আমরা প্রথমে কি ধারণা করতে পারি যে হ্যাঁ, এটার উপর হয়তো সম্পর্ক থাকতে পারে, নাও থাকতে পারে। আমাদেরকে আর সংশ্লেষাঙ্ক বের করতে হবে, বিশ্লেষাঙ্ক বের করতে হবে। তো আমরা অত ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না। তো আমরা দেখছি যে আর এবং বা আর স্কয়ার যেটাই হোক মান বের করা অনেক কষ্টসাধ্য। তাই আমরা কি করব, ডেটা সেট গুলোকে যদি আমরা এক্সেলে থাকি বা অন্য যে কোনো সফটওয়্যার গ্রাফ বানানোর ওয়েবসাইট বা গ্রাফ বানানোর টুল যদি আমাদের কাছে থাকে, আমরা সেই দুটো ডেটা সেটকে, তথ্য সারিকে সেই টুলের মাধ্যমে যদি একটা স্ক্যাটার প্লট বানিয়ে ফেলি বা বিক্ষিপ্ত চিত্র বানিয়ে ফেলি, আমরা কিন্তু সেই চিত্র দেখেই বুঝতে পারবো যে আমাদের যে ধারণা ছিল যে হ্যাঁ, এই দুটোর মধ্যে সম্পর্ক থাকলেও থাকতে পারে, সেই সম্পর্কটা আর কি, সেই ধারণাটা সঠিক কিনা। অর্থাৎ চিত্রটা দেখলে আমরা প্রথম নজরে বুঝতে পারবো যে আদৌ সম্পর্ক আছে কিনা, অথবা সম্পর্ক থাকলেও সেই সম্পর্কটা কি ধনাত্মক সম্পর্ক নাকি ঋণাত্মক সম্পর্ক। তো এই জন্যই আমরা স্ক্যাটার প্লট ব্যবহার করব। তো এখন আমরা দেখব যে স্ক্যাটার প্লট থেকে আমরা একটা স্ক্যাটার প্লট দেখলে সেই চলকের তথ্যগুলো সম্পর্কে কিভাবে আমাদের ধারণা আসতে পারে। তো এখানে যেটা আমরা যে স্ক্যাটার প্লটটা আমরা দেখতেছি সেটা হচ্ছে স্ক্যাটার প্লট অফ স্ক্যাটার ডায়াগ্রাম অফ পারফেক্ট পজিটিভ কোরিলেশন। অর্থাৎ এটা একটা পূর্ণ ধনাত্মক সংশ্লেষের স্ক্যাটার প্লট। আমরা দেখতে পাচ্ছি কি এখানে এই মানটা কি একটা সরলরেখার মতো ধীরে ধীরে খালি বাড়তেছে আর বাড়তেছে আর বাড়তেছে। তার মানে পূর্ণ ধনাত্মক আমরা কি পড়ছিলাম? আমরা পূর্ণ ধনাত্মক পড়ছিলাম যে একটার পরিবর্তনের কারণে আরেকটার পরিবর্তন হবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে, একটা কমলে আরেকটা কমবে, এবং এই কমার মাত্রাটা কি সমান হবে। এখানে আমরা দেখি, এখানে আমরা x এর মান বসাইছি, তারপর আমরা y এর মান বসাইছি। এভাবে বসাইতে বসাইতে প্রত্যেকটা ভ্যালু একই না, এই কারণে এটা কি হইছে, যেহেতু x এবং y একই অনুপাতে বাড়ছে, তাই দেখা গেছে এটা কি একটা একদম সরল রেখার মতো করে উঠে গেছে, তাই না? এই যে এটা কিন্তু যোগ করি যদি আমরা এর মধ্যবিন্দুগুলো, তাহলে কিন্তু আমরা একটা সরল রেখা পাবো। তাহলে যেহেতু এটা থেকে চিত্র দেখেই বোঝা যাচ্ছে যেখানে x এবং y এর যে মানগুলো আছে, সেই মানগুলো কি হইছে, সেই মানগুলো যে অনুপাতে বাড়ছে, অর্থাৎ x যে অনুপাতে বাড়ছে y ও ঠিক একই অনুপাতে বাড়ছে। এবং দুইটা আলাদা চলকের একই অনুপাতে বাড়ার কারণে এটা কি হইছে, চিত্রটা দেখতে অনেকটা সরল রেখার মতো হইছে। এই যে একদম কোনো বিক্ষিপ্ত বিন্দু, কিন্তু যদি আমরা বলছি যে স্ক্যাটার প্লট হচ্ছে বিক্ষিপ্ত বিন্দু, এখানে কিন্তু কোনো বিক্ষিপ্ত বিন্দু নাই, এখানে আলটিমেটলি একটা সরলরেখাই হয়ে গেছে। কেন হইছে? কারণ এখানে যে সম্পর্কের বিক্ষিপ্ত চিত্রটা দেখানো হয়েছে সেই সম্পর্কটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন। আর পারফেক্ট পজিটিভ বা পূর্ণ ধনাত্মক সংশ্লেষ মানে কি? পূর্ণ ধনাত্মক সংশ্লেষটাই হচ্ছে যে একটা যতটুকু পরিবর্তন হবে আরেকটা ঠিক ততটুকুই পরিবর্তন হবে। এই কারণে চিত্রটা এত সিমেট্রিক হয়েছে। এরপরে আমরা দেখি পার্শিয়াল পজিটিভ কোরিলেশন বা আংশিক ধনাত্মক সংশ্লেষটা কেমন হবে। এই যে আমরা বুঝতেইছি যে হ্যাঁ, এখানে এগুলো ধীরে ধীরে বাড়তেছে, তাই না? এই 0 থেকে শুরু হয়েছে এবং ধীরে ধীরে এই যে বাড়তেছে, কিন্তু এটা কিন্তু আগেরটার মতো অত সিমেট্রিক হয়নি। এখানে বিন্দুগুলো অনেক বিক্ষিপ্ত। কেন বিন্দুগুলো অনেক বিক্ষিপ্ত? কারণ এখানে x এবং y এর যে পরিবর্তনের হারটা এটা সমান না, এবং সমান না হওয়ার ফলে কি হয়েছে, বিন্দুগুলো কিন্তু এই আগেরটার মতো অত সুন্দর হয়নি। বিন্দুগুলো একটা থেকে আরেকটা দূর থেকে দূরে চলে গেছে। যেমন ধরা যাক এখানে x এর মান বাড়ার কারণে y এর মান বাড়ছে, পরে আবার কি হয়েছে, বাড়ছে ঠিকই একই হারে বাড়েনি, এটার ক্ষেত্রে আবার কমে গেছে, এটার ক্ষেত্রে আবার কি একই হারে বাড়ছে, এটার ক্ষেত্রে কমছে, এটার ক্ষেত্রে বাড়ছে, এটার ক্ষেত্রে কমছে। অর্থাৎ মানটা কি দাঁড়ালো যে
আমরা তো পড়ছিলাম যে পূর্ণ ধনাত্মক মানে সবসময় একই হারে বাড়বে, পূর্ণ ধনাত্মক মানে কি বাড়বে অথবা কমবে। হ্যাঁ, আমরা যখন পূর্ণ ধনাত্মক পড়ছিলাম তখন কি ছিল, তখন গিয়ে একই হারে শুধু বাড়ছিল, তাই না? একই হারে বাড়ছিল বা একই হারে কমছিল। এখানে কি হবে, সেখানে দেখছি আমরা শুধু বাড়ছে, সেটা অর্থাৎ বাড়লে শুধু বাড়ছে অথবা কমলে শুধু কমছে, বাড়া কমা কিন্তু একসাথে হয় না। এইখানে কি হয়েছে, এখানে দেখি একটা ভ্যালু যদি বাড়ছে আর একটা কমছে আবার বাড়ছে, অর্থাৎ এখানে দুটো চলক বাড়বে এবং কমবে, এটা একসাথেই হবে। অর্থাৎ আংশিক ধনাত্মক বা আংশিক যেগুলো সংশ্লেষ আছে সেটার ক্ষেত্রে বাড়া এবং কমা এটা সাইমultaneously ঘটতে পারলেও পূর্ণ যে সংশ্লেষগুলো আছে এটাতে বাড়া কমা সাইমultaneously ঘটবে না। পূর্ণ ধনাত্মক বা পূর্ণ ঋণাত্মক সংশ্লেষণে কি হবে, ওটা হয় শুধু বাড়বে না হয় শুধুই কমবে, কিন্তু দুটো একসাথে ঘটবে না। কিন্তু আংশিক ধনাত্মক বা আংশিক ঋণাত্মক সংশ্লেষণে কি, এটা বাড়তেও একই সাথে বাড়তে এবং কমতে পারে, তবে যেটাই হবে একই দিকে হবে। কারণ একটা চলক যদি ধনাত্মকের ক্ষেত্রে কি হবে, একটা চলক যদি বাড়ে আর একটা চলক কি একই দিকে বাড়বে। ঠিক আছে, এই গেল আমাদের আংশিক ধনাত্মক সংশ্লেষের স্ক্যাটার প্লট বা বিক্ষেপ চিত্র।